আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভিতর থেকে সুস্থ আছেন। তো আজকে প্রথমে বলে রাখি, আজকের ভিডিওটা আসলে একটু লম্বা হবে, কিন্তু এটাও ঠিক যে আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো, কন্ডিশনাল সেন্টেন্স, আমি এটা বলতে পারবো একদম আর আমার কনফিডেন্সের সহিত যে এর চাইতে তথ্যবহুল ভিডিও আজকে পর্যন্ত আপনি পান নাই, এটা মোটামুটি শিওর। এই কারণে আপনি ভিডিওটা লম্বা হলেও একটু আপনি কষ্ট করে একটু দেখবেন, তাহলে আমি আশা করি কন্ডিশনাল নিয়ে আপনার কনসেপ্ট সব ক্লিয়ার হবে এবং এর চাইতে তথ্যবহুল ভিডিও হয়তো আপনি আর পান নাই। ইনশাল্লাহ এটা দেখার পরে আজকে থেকে আপনার কন্ডিশনাল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন, আজকে এখানে টাইটেলটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স ব্যাপারটা কি এটা যদি আমরা একটু দেখি, কন্ডিশনাল পার্টস অফ স্পিচ একটা অ্যাডজেক্টিভ। আপনি যদি নাউনের লাস্টে এল দেখেন তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়, আর সেন্টেন্স হচ্ছে মূলত নাউন, লাস্টে ই এন সি থাকলে এটা নাউন হয়। তাহলে নাউনের আগে সাধারণত আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। তো কন্ডিশনাল সেন্টেন্স, তো কন্ডিশনাল সেন্টেন্সটা কি দেখেন, কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল মানে শর্তমূলক, সেন্টেন্স মানে বাক্য। এর মানে কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তমূলক বাক্য। তো এর মানে একটা বাক্য থাকবে, শর্ত দেওয়া থাকবে এবং শর্ত অনুযায়ী পরে এখানে হয়তো আপনি রেজাল্ট পাবেন। তো আমরা যদি একটু দেখি, এখানে দেখেন মূলত ইফ, আনলেস, হ্যাড। দেখেন হেডের এখানে লেখা আছে বাক্যের শুরুতে থাকলে। তো বাক্যের শুরুতে যদি হেড থাকে তাহলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। তারপরে দেখেন প্রোভাইডেড দ্যাট, এটা থাকলো কন্ডিশনাল সেন্টেন্স। প্রোভাইডিং দ্যাট এটা থাকলো কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখেন আসলে তাহলে ব্যাপারটা হচ্ছে, যদি আপনি সেন্টেন্সে ইফ পান, আনলেস পান, হেড পান, সেটা যদি বাক্যের শুরুতে থাকে, তারপরে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট এই যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তাহলে এই শব্দগুলো যদি থাকে তাহলে আপনি সেই সেন্টেন্সটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারবেন। তারপরে দেখেন কন্ডিশনাল সেন্টেন্সের কয়টা অংশ থাকে? দুটি। তো কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকবে। একটি অংশ হচ্ছে কন্ডিশন পার্ট। কন্ডিশন পার্ট মানে যেখানে মূলত শর্ত থাকবে, বা ইফ ক্লোজ। তো ক্লোজ কি, এটা নিয়ে আমরা কথা বলবো। বা সাবঅর্ডিনেট ক্লোজ, যাতে শর্ত দেওয়া থাকে। এর মানে এখানে আমরা তো বললাম যে দুইটা অংশ থাকে, তাহলে একটা অংশে মূলত শর্ত দেওয়া থাকবে। সেই শর্তের অংশের মাঝে মূলত কি থাকবে দেখেন, ইফ ক্লোজ থাকবে। ওই ক্লোজটারই অপর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ মানে আসলে সে নিজে একাকী অর্থ প্রকাশ করতে পারে না, তখন আপনার অন্য একটা বাক্যের সহযোগিতা নেওয়া লাগে। তো একাকী অর্থ প্রকাশ করতে পারবে না, ওই ক্লোজটাকে বলা হয় মূলত সাবঅর্ডিনেট ক্লোজ, যাতে শর্ত দেওয়া থাকে। এখানে একটা কি শর্ত দেওয়া থাকবে। আর আরেকটা অংশ থাকবে, অন্যটি হচ্ছে রেজাল্ট পার্ট বা মেইন ক্লোজ। এইখানে তাহলে আরেকটা অংশ থাকবে, সেটা মূলত কি মেইন ক্লোজ থাকবে এবং সেখানে মূলত ফলাফলটা থাকবে। তাহলে একটা অংশ থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা আসলে যেখানে একটা শর্ত দেওয়া থাকবে, আর আরেকটা হচ্ছে মূলত মেইন ক্লোজ বা রেজাল্ট পার্ট, যেখানে আপনার ওই যে আগের যে শর্তটা আছে ওই অনুযায়ী ফলাফল দেওয়া থাকবে। তারপর দেখেন কন্ডিশনাল সেন্টেন্স গুলো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। তো কন্ডিশনাল সেন্টেন্স আমরা কমপ্লেক্স, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমরা এগুলা পড়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অথবা সেন্টেন্সের প্রকারভেদের ভিতরে। তো এই কন্ডিশনাল সেন্টেন্স যে সেন্টেন্স গুলো আছে এটা মূলত কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে। তো দেখেন এখানে একটা কথা লিখে রাখছি, এনবি। এনবি মানে হচ্ছে নোটা ভিনি। তো এটাকে আমি মার্ক করে রাখছি আপনার জন্য অ্যাটেনশন পাওয়ার জন্য, যে ক্লোজ ব্যাপারটা কি। ক্লোজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকে। তাই এর মানে আপনি যদি আমরা সহজে যদি বুঝি যে ক্লোজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে, ফাইনিট ভার্ব থাকবে। আর ফাইনিট ভার্ব ব্যাপারটা হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, ফাইনিট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেই ভার্বগুলো থেকে আপনি টেন্স চিনতে পারবেন। যদি আপনি টেন্স চিনতে পারেন যে ভার্বগুলো দেখে, যে এই ভার্বটা দেখে বুঝতে পারতেছেন এই টেন্স, তখন ওইটা মূলত বলা হবে ফাইনিট ভার্ব। তারপর দেখেন এই কন্ডিশনাল সেন্টেন্স গুলা মূলত আমরা কয় ভাগে ভাগ করতে পারি। এই কন্ডিশনাল সেন্টেন্স দেখেন এখানে আমরা লিখে রেখেছি, কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। মূলত কয় প্রকার? 4 প্রকার। যেমন প্রথম সেন্টেন্সটা হচ্ছে জিরো কন্ডিশনাল, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো দেখেন এইখানে কিন্তু আমি আবার জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালকে দুইটাকে একসাথে লিখেছি রিয়েল কন্ডিশনাল। এর মানে রিয়েল কন্ডিশনাল মানে হচ্ছে মূলত বাস্তব অর্থে যে কন্ডিশনালগুলো ইউজ করা হয় এটার আপনি সত্যতা পাবেন, এইটা করলে ওইটা হবে, এটার একটা সত্যতা আছে, একটা রিয়েলিটি আছে। তারপরে দেখেন সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এখানে লিখছি আমরা আনরিয়েল কন্ডিশনাল, এটা অবাস্তব। আপনি এখানে দেখবেন যে আমরা যে উদাহরণগুলো দিব এখানে এটা বাস্তব থাকবে না, এটা আনরিয়েল হবে। এটা মানে আপনার একটা মানে ইমাজিনারি টাইপের একটা ব্যাপার থাকবে, এখানে আপনি অবাস্তব অনেক কিছুই পাবেন। দেখেন এনবি, এখানে আমরা এনবি লিখেছি নোটা ভিনি। আরেকটা কন্ডিশনাল আছে যেটা হয়তো আপনি আপনার বইগুলোতে নাও পাইতে পারেন, আপনার যে বইগুলো আছে
ওটাতে হয়তো আপনি এটা নাও পাইতে পারেন। আরেকটা কন্ডিশনাল আছে যার নাম হচ্ছে মিক্সড কন্ডিশনাল, যেখানে উপরের কন্ডিশনাল গুলোর মিশ্রণ থাকবে। মিক্সড কন্ডিশনাল মানে এখানে যে আপনার চারটা কন্ডিশনাল আছে, আপনি দেখবেন যে দুইটা কন্ডিশনাল একসাথে হয়ে একটা কন্ডিশনাল থাকবে, সেটা মূলত মিক্সড কন্ডিশনাল। যেমন আমরা বলতে পারবো সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল দুইটা একসাথে মিলিত হতে পারে, তো মিলিত হয়ে যে কন্ডিশনালটা তৈরি হবে সেটার নাম মূলত হচ্ছে মিক্সড কন্ডিশনাল। তারপর দেখেন আমরা যে প্রথম আগের স্লাইডটাতে লিখেছি যে আসলে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। তো এই চার প্রকারের প্রথম প্রকারটা যদি আমরা একটু দেখি, জিরো কন্ডিশনাল। তো দেখেন জিরো কন্ডিশনালটা কি কি দেখেন, চিরন্তন সত্য যদি এখানে থাকে, বৈজ্ঞানিক সত্য যদি থাকে, বর্তমানের অভ্যাসগত কর্ম যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে এইগুলো সাধারণত জিরো কন্ডিশনাল হয়। তো জিরো কন্ডিশনাল কিন্তু আমাদের এটা চিরন্তন সত্য হইতে পারে, এবং আমরা আগের স্লাইডে দেখেছি সেটা রিয়েল কন্ডিশনাল, মানে এটা বাস্তব একটা মিনিং আপনি পাবেন। তো এই রিয়েল কন্ডিশনালটার আমরা যদি স্ট্রাকচারটা দেখি, আসলে স্ট্রাকচারটা কিরকম হতে পারে। তো দেখেন রিয়েল কন্ডিশনাল স্ট্রাকচারটা কি, আমরা দেখেন এখানে প্রথমে লিখেছি ইফ, আর আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্স গুলা কন্ডিশনাল সেন্টেন্স। তারপরে ইফ এর পরে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস বি অন প্লাস অবজেক্ট। এটা কিন্তু আমরা এখানে লিখে রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা, যেন আপনার বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে। তো ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে প্লাস আবার কি হবে, পরেরটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এর মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরেও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা কোন স্ট্রাকচারের, জিরো কন্ডিশনাল স্ট্রাকচার। আমরা অর দিয়ে লিখেছি, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এর মানে কি দাঁড়াইলো, এই যে ইফটা, এই ইফটা কিন্তু মাঝখানেও থাকতে পারে। এর মানে ইফ আপনার চেহারা, এখানে আপনি দুইটা চেহারা কিন্তু সে দেখাইতে পারে, প্রথমে সে প্রথমে থাকতে পারে, অথবা ইফটা মাঝখানে দিতে পারে। তো এর মানে মূল কথা হচ্ছে, যদি আপনার জিরো কন্ডিশনালে ইফ প্রথমে থাকে, তাহলে ইফ এর পরে দুইটা যে আপনার এখানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে এবং এর পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। আর ইফ যদি মাঝে থাকে, তাহলে আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো যদি আমরা উদাহরণ এই মাধ্যমে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, যেমন আমরা জানি প্যারাডাইম শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। দেখেন এইখানে লেখা আছে ইফ ইট ইজ উইন্টার, দেখেন ইফটা কিন্তু আমার শুরুতে আসছে, ইট ড্যাশ কুল। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আসলে শীতকালে আমরা কি কেমন অনুভব করি, ঠান্ডা অনুভব করি। আচ্ছা, এটা কি সত্য কিনা? এটা কিন্তু চিরন্তন সত্য যে শীতকালে আমরা কি ইউজ করবো, কি কেমন লাগবে, আমাদের ঠান্ডা লাগবে, এটা চিরন্তন সত্য। তো এটা কিন্তু দেখেন চিরন্তন সত্য হিসেবে বলা যায়, এবং এটা রিয়েল কন্ডিশনালের ভিতরেই পড়ে। তো এখানে অ্যান্সারটা দেখে লিখছি ফিলস। এখন এখানে ফিল আছে, ইট, ইট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের শেষে কি যোগ হয়, এস, ইএস বাই এস, সেই কারণে এখানে এটা হচ্ছে এস। তো দেখেন এখানে ইফ ইট ইজ, এই যে ইট ইজ, তাহলে সাবজেক্ট প্লাস বিয়ন, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার। ইজ কি বিয়ন, তারপরেরটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইট, এই ফিল, এই ফিল এ হচ্ছে ভার্বের বিয়ন, এইটার বিয়নটা হচ্ছে মূলত ফিলস। আর এখানে এসটা যোগ করছি কারণ হচ্ছে এই ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আপনার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যোগ হয়। তো সেইখানে আমরা এস যোগ করছি। দেখেন এই কোশ্চেনটা কিন্তু রাজশাহী ভার্সিটি 3-4 সেশনে আসছে এবং 6-7 সেশনে আসছে, মানে এটা ইম্পর্টেন্ট একটা উদাহরণ বলা যায়। তারপরে দেখেন আরেকটা উদাহরণ যদি আমরা দেই, ওয়াটার বয়েলস ইফ। দেখেন এইখানে কিন্তু ইফটা মাঝখানে। তো আমরা বলছি এখানে যদি ইফটা মাঝখানে থাকে, তাহলে এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এর পরে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ওয়াটার বয়েলস, এখানে বয়েলস হচ্ছে বি1, কারণ এস কখনোই বি1 ছাড়া অন্যগুলোর সাথে এস যোগ হয় না। তো এই যে এখানে বি1, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরে যে টেন্সটা হবে সেটাও কি হবে, বি1 হবে। এই যে হিট, হিট এর বি1 হচ্ছে হিট। তাহলে ওয়াটার বয়েলস, পানি কি হবে, সিদ্ধ হবে। ইফ যদি ইউ হিট ইট, তুমি এটাকে তাপ দাও টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি আপনি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দেন, তাহলে পানি সিদ্ধ হবে। এটা তো বাস্তব, যদি আপনি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ দেন, তাহলে পানি সিদ্ধ হবেই, এটা স্বাভাবিক, এটা বৈজ্ঞানিক সত্য, এটা হবেই। এর মানে জিরো কন্ডিশনাল ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা যদি সারমর্ম করি, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা ইফ যদি মাঝখানে থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। এবং এই এক্সাম্পলগুলো সাধারণত চিরন্তন সত্য হবে, বৈজ্ঞানিক সত্য হবে, বা অভ্যাস, আপনি অভ্যাস প্রতিনিয়ত যেই কাজটা করবেন, এবং ইম্পারেটিভ সেন্টেন্স হলেও সেগুলো সাধারণত জিরো কন্ডিশনালের ভিতরে পড়ে। তারপরে যে কন্ডিশনালটা সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এবং দেখেন ফার্স্ট কন্ডিশনাল অর প্রোবেবল কন্ডিশনাল। প্রোবেবল মানে কি, যেটার সম্ভাবনা আছে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল আমরা, এবং এটা তো আমরা আগের স্লাইডে দেখেছি যে ফার্স্ট কন্ডিশনালকে আমরা রিয়েল কন্ডিশনাল বলতে পারবো, এটা বাস্তবিক অর্থে সত্য হয়। দেখেন স্ট্রাকচারটা, এখানে স্ট্রাকচার দেখেন আমরা দুইটা স্ট্রাকচার আলাদা, দুইটা স্ট্রাকচার দিয়েছি। তো দেখেন প্রথমে কি লেখা আছে, ইফ, ইফ এর পরে কি, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট স্ট্রাকচারটা এটা,
প্লাস ফিউচার ইনডিফিনিট। তো দেখেন আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা কি হয়, ফিউচার ইনডিফিনিট হয়। সেটা কোন কন্ডিশনালে, ফার্স্ট কন্ডিশনালে। তো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন হতে পারে। এর মানে এখানে মোট কথাটা হচ্ছে, যদি ফার্স্ট কন্ডিশনাল দেখেন তাহলে ইফ প্রথমে আসলে এরপরে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। তারপরে দেখেন অর দিয়ে আমরা যে স্ট্রাকচারটা লিখছি, ইফ প্রথমে রাখছি, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট, এইখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আছে সেটাই ঠিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন। এর মানে এই ব্যাপারটা আপনি একটু দেখেন, একটু এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখেন ফার্স্ট কন্ডিশনাল আমরা উপরে লিখছি ফিউচার ইনডিফিনিট, সেটা হতে পারে। এছাড়াও কি হতে পারে, এর মানে ফিউচার ইনডিফিনিট ছাড়াও আপনি যদি এক পাশে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট পান, তাহলে এরপরে সাবজেক্ট প্লাস ক্যান বসাইতে পারেন, মে বসাইতে পারেন, মাস্ট বসাইতে পারেন, হ্যাভ টু বসাইতে পারেন, হ্যাজ টু বসাইতে পারেন। আর এই সবগুলাই হচ্ছে মডাল, আর মডালের পরে মূলত বসে বি ওয়ান। তো এর মানে এইগুলোর পরে আপনি কি বসাইতে পারেন, বি ওয়ান প্লাস এক্সটেনশন। তো আমরা দেখেন এটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার হবো আরো বেশি। তো দেখেন আমরা যদি উদাহরণটা দেখি, ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, দেখেন তাহলে আমরা প্রথমে লিখছি এখানে ইফ, তাহলে ইফ অল দা চিলড্রেন, এইখানে অল দা চিলড্রেন সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, তাহলে গো হচ্ছে বি ওয়ান, এর মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইফ অল দা চিলড্রেন গো টু স্কুল, যদি সকল চিলড্রেন শিশুগুলা কোথায় যায়, তাহলে স্কুলে যায়, তাহলে কি হবে দেখেন, আমরা গোর সাথে কিন্তু ইএস দেই নাই, কারণ হচ্ছে অল দা চিলড্রেন হচ্ছে প্লুরাল, তো প্লুরাল থাকতে পারবো, প্লুরাল হবে। তাহলে দ্য কান্ট্রি ড্যাশ গেট রিড অফ দ্য কার্স অফ ইলিটারেসি। তাহলে দেখেন এখানে কি হইতেছে, এইটা ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো আমরা আগের স্লাইডটা দেখেছি, যদি আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা কি ফিউচার ইনডিফিনিট হয়। তো ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস বি ওয়ান। এর মানে এই যে দ্য কান্ট্রি, এর পরে এইখানে যে সংস্থান আছে এখানে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট জানি আমরা সাবজেক্ট, এখানে সাবজেক্ট পাইলাম, তারপরে শেল অথবা উইল, এর মানে এর আগে শেল অথবা একটা উইল বসবে, তারপরে বি ওয়ান, এই গেটের বি ওয়ান হচ্ছে গেট। তাহলে দেখেন অ্যান্সারটা এই যে দ্য কান্ট্রি উইল গেট, আমরা জানি এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে এটার অ্যান্সারটা কি, উত্তরটা কি হচ্ছে ইফ অল দা চিলড্রেন গো টু স্কুল। আচ্ছা, যদি আমাদের সকল বাচ্চা স্কুলে যায়, তাহলে দ্য কান্ট্রি, এই দেশ, উইল গেট রিড অফ, গেট রিড অফ অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, তাহলে দ্য কান্ট্রি, দেশটা, উইল গেট রিড অফ মুক্তি পাবে দ্য কার্স অফ ইলিটারেসি, নিরক্ষরতার অভিশাপ থেকে। তাহলে এটা কি বাস্তব কিনা, রিয়েল, এটা রিয়েল কিনা আপনি দেখেন। যদি সকল শিশু স্কুলে যায় তাহলে কি এই দেশ নিরক্ষরতা থেকে, অভিশাপ থেকে মুক্তি পাবে না? অবশ্যই পাবে। এর মানে এটা বাস্তবিক অর্থে বলা যায় ফার্স্ট কন্ডিশনাল। এবং তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা কি, প্রথমে ইফ প্লাস ইনডিফিনিট হলে পরেরটা কি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তারপরে দেখেন আমরা 2 নম্বর উদাহরণটা যদি দেখি, যে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি ওজন কমাতে চাও। আমরা কিন্তু ওয়ান্ট টু, এটা কিন্তু একটা মডেল, ওয়ান্ট টু এটা একটা মডেল, মডেলের পরে বিয়ন বসে লুজ, এবং এটা দেখেন ইফ এর পরে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তুমি যদি ওজন কমাতে চাও তাহলে কি করতে হবে, ইউ ড্যাশ ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে দেখেন এইখানে ইফ এর পরে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এটা যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা কি হবে, হয় ফিউচার ইনডিফিনিট হবে, নতুবা ফিউচার ইনডিফিনিট না হলে সাবজেক্টের পরে হয় ক্যান বসবে, তা না হলে মে বসবে, তা না হলে মাস্ট বসবে, তা না হলে হ্যাভ টু বসবে, তা না হলে হ্যাজ টু বসবে, তারপরে বি ওয়ান বসবে। তাহলে দেখেন এইখানে আমরা কি দেখেন লিখেছি, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি ওজন কমাতে চাও, ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। এটা স্বাভাবিক এবং এটা বাস্তব। আপনি ওজন কমাতে চাইলে আপনার অবশ্যই এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করতেই হবে। তাহলে দেখেন এইখানে ইউ এর পরে কিন্তু আমরা ইউজ করছি মাস্ট, যেমন আমরা আগের স্লাইডটাই দেখেন, আগের স্লাইডটা কিন্তু এখানে লিখেছিল দ্বিতীয় অরে যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান, মে অথবা মাস্ট বসে, তো আমরা ওই অর্থে মূলত মাস্ট ইউজ করেছি। তাহলে এই অর্থে মূলত দেখেন আমরা মাস্ট ইউজ করছি, এবং মাস্টের পরে বি ওয়ান বসে, তাহলে টু কিন্তু বি ওয়ান না, টু হচ্ছে বি টু, এটার বি ওয়ান হচ্ছে টেক। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর 3 নাম্বার যদি আমরা এক্সাম্পলটা দেখি, ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, যদি তুমি বিদেশ যেতে চাও, এবং গোর পরে কিন্তু টু বসবে না, অ্যাব্রোড, পিকনিক, শপিং, এগুলার পরে কিন্তু হুম, এইগুলার আগে গো থাকলেও গোর পরে টু বসে না।
তাহলে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড, যদি তুমি বিদেশ যেতে চাও ফর হায়ার স্টাডিজ, উচ্চ শিক্ষার জন্য, তাহলে ইউ ড্যাশ ইংলিশ। তাহলে দেখেন এখানে আমি অ্যান্সারটা কি দিয়েছি, হ্যাভ টু লার্ন। আমরা কিন্তু এই ফার্স্ট কন্ডিশনের দ্বিতীয় স্ট্রাকচারটাতে এটা পাইছি যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, মানে যদি বি ওয়ান থাকে, এখানে এই যে গো হচ্ছে বি ওয়ান, তাহলে পরে হবে কি, হয় আপনি ফিউচার ইনডিফিনিট অথবা ইউজ করতে পারেন, নতুবা আপনি সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করতে পারেন। তাহলে দেখেন এখানে কিন্তু ইউ এর পরে হ্যাভ টু লার্ন, আর ইউ প্লাস হ্যাভ টু, এবং আমরা এখানে লিখেছিলাম হ্যাভ টুর পরে কি বসে, বি ওয়ান বসে, তো লার্ন এর বি ওয়ান হচ্ছে লার্ন। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, যদি তুমি উচ্চ শিক্ষার জন্য বাইরের দেশে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কি শিখতে হবে, ইংলিশ শিখতে হবে। এর মানে এটা অনেকটা বাধ্যবাধকতা অর্থে আমরা এবং জানি বাধ্যবাধকতা অর্থে মূলত হ্যাভ টু ইউজ করা যায়। ওকে দেখেন, তারপর আমরা যে কন্ডিশনাল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এর অপর নাম হচ্ছে দেখেন লেখা আছে অর ইমপ্রবেবল কন্ডিশনাল। তো আমরা কিন্তু জানি যে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল কিন্তু এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল যেটা সেটা কিন্তু আনরিয়েল। তো আনরিয়েল মূলত ইমপ্রবেবল, মানে যেটা আসলে সম্ভব না, মোটামুটি বলা যায় আসলে এটা ঘটনা ঘটে নাই বা সামনেও হবে না। তো দেখেন এটার আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এখানে আমরা লিখে রেখেছি স্ট্রাকচার। তো স্ট্রাকচার দেখেন এখানে লেখা আছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি, সাবজেক্ট তারপরে বি টু তারপরে অবজেক্ট। এর মানে ইফ যদি শুরুতে থাকে তাহলে এরপরে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এরপরে যদি আপনার ইয়া থাকে তাহলে তারপরে লিখতে হবে সাবজেক্ট, তারপরে দেখেন উড কুড মাইট। এর মানে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হলে এরপরের অংশটা কি হবে, মূলত সাবজেক্ট বসবে, তারপরে কি উড কুড মাইট, এরপরে বিয়ন, তারপরে হচ্ছে এক্সটেনশন। তো এইটা একটা স্ট্রাকচার হতে পারে। পর দিয়ে দেখেন আরেকটা স্ট্রাকচার লেখা আছে, এখানে দেখেন লেখা আছে কিন্তু এই ইফটা কিন্তু মাঝখানে চলে যেতে পারে এবং পরের অংশটা আগে চলে আসতে পারে। যেমন এখানে দেখেন সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস বিয়ন প্লাস এক্সটেনশন, মানে এই যে পরের যে অংশটা আছে এটা কিন্তু আগে চলে আসছে, তারপরে দেখেন মাঝখানে ইফ থাকতে পারে, তারপরে তাহলে এই প্রথম অংশটা কোথায় চলে যাবে, পরে চলে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। এর মানে দেখেন এইটারে কিন্তু ইফের কিন্তু দুইটা চেহারা দেখা যাচ্ছে। একটা চেহারা হলো ইফ প্রথমে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, পরে হচ্ছে প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন, আর আরেকটা চেহারা হচ্ছে দেখেন ইফ হচ্ছে মাঝখানে। তো মাঝখানে থাকলে কি হবে, প্রথমে আপনার শেষের অংশটা আগে চলে আসতে পারে এবং প্রথম অংশটা মূলত শেষে চলে যায়। তো এই হচ্ছে দুইটা স্ট্রাকচার। তারপর দেখেন যদি আমরা আরেকটা স্ট্রাকচার দেখি, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলা যায়। দেখেন এখানে ইফ শুরুতে থাকতে পারে, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়ার। তো আমরা কিন্তু একটু আগে ইফ দেখেছি যে ইফ আসলে আপনার প্রথমেও থাকতে পারে। তো এখানে কিন্তু প্রথমে আছে, এরপরে সাবজেক্ট আছে, তারপরে কি আছে মূলত ওয়ার। তো ওয়ার কিন্তু আসলে দেখেন আমরা জানি ওয়ার হচ্ছে ভার্বের ভি2, এর মানে এটা পাস্ট ইনডিফিনিটিভ। তো সরাসরি অন্য ভার্ব না থেকে সরাসরি ওয়ারও থাকতে পারে। তো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস এক্সটেনশন থাকলে তারপরের অংশ কিন্তু সেম হবে। তারপরে অংশ সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস বিয়ন্ড। তারপর দেখেন অর দিয়ে লেখা আছে, অর দিয়ে যে পরের যে স্ট্রাকচারটা আমরা পাবো সেটা হচ্ছে দেখেন সেন্টেন্সের শুরুতে ইফ নাও থাকতে পারে। তো ইফ যদি না থাকে তাহলে প্রথম শুরু হইতেছে মূলত কি দিয়ে, দেখেন ওয়ার দিয়ে। এর মানে একটা স্ট্রাকচার সেকেন্ড কন্ডিশনালে সেটা ওয়ার দিয়ে শুরু হতে পারে। তো ওয়ার দিয়ে যদি শুরু হয় তাহলে ওয়ারের পরে কি, ওয়ারের পরে হচ্ছে সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এর পরের অংশ কিন্তু আপনার সেম, এই আগের অংশটার মতোই। তারপরে দেখেন অর, এইটা দেখেন এই আরেকটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা কিন্তু একটু ভিন্ন রকম স্ট্রাকচার, আপনি একটু মনোযোগ দেবেন। দেখেন ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, আমরা কিন্তু এই প্রথম এই স্ট্রাকচার এইটুকু পাইছি। তো এইটুকু তো সেকেন্ড কন্ডিশন। তারপরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, আমরা উড কুড মাইট মতো পাইছি। কিন্তু দেখেন এইখানে বি1 ছিল, কিন্তু এইটাতে কিন্তু সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইটের পরে হ্যাভ আছে, তারপরে হচ্ছে বি3, তারপর হচ্ছে এক্সটেনশন। তো দেখেন এইখানে একটা ব্যাপার এলো, এই অংশটা কিন্তু মূলত সেকেন্ড কন্ডিশনালের, আমরা যে স্ট্রাকচারটা পড়ছি, কিন্তু আসলে এই অংশটা কিন্তু মূলত থার্ড কন্ডিশনালের। এর মানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল মিলেও কিন্তু একটা কন্ডিশনাল থাকতে পারে, যেটার নাম আমরা কিন্তু প্রথম দিকে বলেছিলাম মিক্সড কন্ডিশনাল একটা কন্ডিশনাল আছে। এটা মূলত সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের সংমিশ্রণ বলা যায়। এবং এইখানে দেখেন আপনি যদি এইখানে সাবজেক্ট পরে ওয়ার থাকে তবে আপনি এই স্ট্রাকচার দিতে পারেন। এখন বলতে পারেন যে আমি কখন এটা দিব আর কখন ওটা দিব। তো এটা আসলে আপনার যদি অ্যাডমিশন যে ভর্তি পরীক্ষাগুলো আছে এইখানে কিন্তু আপনার অপশন দেওয়া থাকবে, যদি এই অপশন না থাকে তাহলে হয়তো আপনার এই অপশন থাকবে। তখন আপনার বুঝতে হবে যে এইটা যদি নাই এর মানে এইখানে অ্যান্সার নাই, ব্যাপারটা এরকম না। যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে তাহলে এরপরে থার্ড কন্ডিশনাল এটা অ্যান্সার হতে পারে। এবং কখন হবে, যদি এখানে ইফের পরে সাবজেক্ট করে ওয়ার থাকে
তো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যেমন দেখেন আমরা যে প্যারাডাইম শব্দের উদাহরণ আমরা জানি, এখানে দেখেন লেখা আছে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার। তাহলে এখানে ইফ শুরুতে আছে, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে নিউ হচ্ছে ভার্বের কি টু। এর মানে ভার্বের টু মানে মূলত এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে ইফ এর প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট, সেটা আমরা স্ট্রাকচারে দেখেছি। তো এর পরের অংশ কি? এর পরের অংশে প্রথমে কি বসবে? সাবজেক্ট। তারপরে কি? সাবজেক্টের পরে ছিল উড অথবা কুড অথবা মাইট, তারপরে হচ্ছে বিয়ন্ড। এর মানে আই এর পরে আপনি উড অথবা কুড অথবা মাইট বসাইতে পারেন। তাহলে আমরা দেখেন এখানে অ্যান্সার লিখেছি কিন্তু উড, আই উড, তারপরে বিয়ন্ড। এখানে মেক আছে, মেক এর বিয়ন্ড মূলত মেক। তাহলে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আই উড মেক আ ফোন কল, আমি তাকে একটা ফোন কল করতাম। আমি তার মোবাইল নাম্বার জানিও না, আমি তাকে ফোন দেব। মানে ঘটনাটা ঘটে নাই, যেটা ঘটে নাই সেটাই তো ইমপ্রবেবল, মানে অসম্ভব, অবাস্তব বলা যায়। এটা কিন্তু দেখেন এইচএসসি ঢাকা বোর্ড 19 আসা কোশ্চেন। তারপরে দেখেন 2 নাম্বারটা, সেটা হচ্ছে আই উড টেল ইউ দ্য আনসার, আমি তোমাকে কি উত্তরটা বলতাম। ইফ দেখেন এইখানে কিন্তু ইফ মূলত মাঝখানে। আমরা প্রথম স্ট্রাকচারের অরে লিখে দিয়েছিলাম যে ইফটা মাঝখানে থাকবে এবং শেষের অংশটা আগে চলে আসবে। দেখেন এই যে শেষের অংশ মূলত সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে বিয়ন্ড, তারপরে এক্সটেনশন। এই অংশটা আগে চলে আসছে, এরপরে ইফ। এর মানে পরের অংশ কি হবে? পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা জানি সাবজেক্টের পরে কি বি টু বসে, তাহলে নোর বিটা হচ্ছে ইউ। তাহলে আই উড টেল ইউ দ্য আনসার, আমি তোমাকে উত্তরটা বলতাম। ইফ আই নিউ, আমি যদি জানতাম হোয়াট ইট ওয়াজ, এটা কি ছিল। তো এটা কিন্তু দেখেন চট্টগ্রাম ইউনিভার্সিটি 14 এবং 15 সেশন আসা কোশ্চেন। তারপর 3 নাম্বার দেখেন, সেটা হচ্ছে আমরা প্রথমে জানি যে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট। তো ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট, সাবজেক্টের পরে হেড কিন্তু বি টু। তো আমরা কিন্তু জানি হেড এবং হ্যাজ হচ্ছে বি1, এটার পাস্ট হচ্ছে হেড। তো হেড তারপরে ক্যামেরা। এবং এইখানে স্টুডেন্টরা যেই প্রবলেমে পড়ে মূলত সেটা হলো, দেখেন এইখানে হেড আছে। তো অনেক স্টুডেন্ট মনে করে হেড মানে থার্ড কন্ডিশনাল। তো আমরা একটু পরে এটা দেখব। তো আসলে হেড মানে কিন্তু থার্ড কন্ডিশনাল না, এটা আপনার একটু মাথায় রাখতে হবে। তো সেটা কি? দেখেন আপনি যদি হেড এর পরে ভার্বের থ্রি পান, তাহলে সে থার্ড কন্ডিশনাল আন্ডারে পড়বে, কারণ ভার্বের থ্রি হলে পাস্ট পারফেক্ট হয়। তো এইখানে কি আসলে হেড এর পরে ভার্বের থ্রি আছে? না। ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, এর মানে এইখানে কিন্তু হেড এর পরে ভার্ব নাই, এই হেড এর পরে বি থ্রি নাই, কারণ হেড নিজে এখানে মেইন ভার্ব। এর মানে এটা হচ্ছে ভার্বের টু, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার। তাহলে ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, আই, তাহলে এরপর অংশ আমরা জানি যে প্রথম অংশে ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এরপর অংশ সাবজেক্ট প্লাস উড, কুড মাইট প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন। তাহলে আই, এরপরে উড, এই যে উড, তারপরে টেকেন হচ্ছে মূলত বি থ্রি, এইটার বি1 কি? টেকেনের বি1 হচ্ছে মূলত টেক। তাহলে আই উড টেক মেনি পিকচার্স, যদি আমার একটা ক্যামেরা থাকতো তাহলে আমি অনেক ছবি তুলতে পারতাম। আমার ক্যামেরা নাই, আমি ছবি তুলতে পারি নাই, ঘটনাটা ঘটে নাই। এটা মূলত দেখেন এইচএসসি আপনার চট্টগ্রাম কুমিল্লা বোর্ড 24 আসা কোশ্চেন। তারপরে দেখেন 3 নম্বর যে উদাহরণটা, সেটা হচ্ছে ইফ আই ওয়ার ইউ। আমরা এটা একটা স্ট্রাকচার বলেছিলাম যে ইফ এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে সরাসরি যদি ওয়ার আসে। দেখেন ইফ আই ওয়ার ইউ, এইখানে দেখেন এখন এখানে একটা প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন যে ইফ এর পরে আই এর পরে ওয়ার বসাইছি। দেখেন আমরা কিন্তু জানি যে আই অথবা হি এগুলোর পরে কিন্তু ওয়ার বসে না, ওয়াজ বসে। তো অনেকটা অবাস্তব অর্থে বা যে ঘটনাটা ঘটে নাই এই অর্থে আপনি হি এবং আই এর পরে কিন্তু ওয়ার বসাইতে পারেন। এবং আপনি একটা ব্যাপার মাথায় রাখবেন, 4টা জায়গায় ওয়ার বসানো হালাল আই এবং হি এর পরে। সেটা কোনটা? আপনি এস ইফ এর পরে আই অথবা হি থাকলে ওয়ার বসাইতে পারেন। আপনি এস দো থাকলে এরপরে আই অথবা হি থাকলে এরপরে ওয়ার বসাইতে পারেন। ইফ যদি থাকে এরপরে যদি আই অথবা হি থাকে তাহলে এরপরে ওয়ার বসাইতে পারেন। উইশ যদি থাকে তাহলে আই অথবা হি থাকলে এরপরে কি বসাইতে পারেন? ওয়ার বসাইতে পারেন। এটা কিন্তু হালাল, আপনার একটু মাথায় রাখতে হবে। তো দেখেন ইফ আই ওয়ার ইউ মানে আমি যদি তোমার জায়গায় হতাম, আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। তাহলে দেখেন আমরা এইখানে কিন্তু জানি যে ইফ এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়ার, এরপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন যাই বলেন। তো এরপর অংশ মূলত কি বসে? এরপর অংশে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে বিয়ন্ড, তারপরে এক্সটেনশন। তাহলে এখানে আপনি উড বা কুড অথবা মাইট বসাতে পারেন। তাহলে আই উড, হ্যান্ডেল বিয়ন্ড হচ্ছে মূলত হ্যান্ডেল। তাহলে আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে যে পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল সেটাকে আমি আরো যত্ন সহকারে হ্যান্ডেল করতাম। এর মানে দেখেন এইখানে হচ্ছে আমি সিচুয়েশনটা হয়ও নাই, আমি এখানে হ্যান্ডেলটা করি নাই। এই কোশ্চেনটা দেখেন তারা তোমার বিসিএস আসা, মেডিকেলে আসা, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে।
তারপর দেখেন 2 নাম্বার যে এক্সাম্পলটা সেটা হচ্ছে দেখেন ওয়ার আই এ কিং। আমরা কিন্তু একটা স্ট্রাকচারে বলেছিলাম যে সেকেন্ড কন্ডিশনাল ওয়ার দিয়ে শুরু হতে পারে। তো ওয়ার দিয়ে যদি শুরু হয় তাহলে ওয়ার এর পরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ওয়ার এর পরে সাবজেক্ট, তারপরে আকিং, তারপরে স্ট্রাকচারটা কিন্তু আগের স্ট্রাকচারের মতোই, সাবজেক্টের পরে একটা উড অথবা মাইট, তারপরে বিয়ন্ড, তারপরে এক্সটেনশন। তাহলে দেখেন এখানে লিখেছে আই, আর পরে দেখেন যে এখানে হেল্পের আগে আমরা কি বসে দেব, একটা স্ট্রাকচার অনুযায়ী উড বসে দেব। তাহলে আই উড হেল্প দ্য পেনলিনেস পিপল। তো পেনলিনেস মানে হচ্ছে দরিদ্র, শূন্য, যার কিছুই নাই। এর মানে ওয়ার আই এ কিং, আমি যদি রাজা হতাম তাহলে কি করতাম, আই উড হেল্প দ্য পেনলিনেস পিপল। তাহলে আমি দরিদ্র যে লোকজন যারা আছে এদেরকে আমি কি করতাম, সাহায্য করতাম। আসলে আমি এখন রাজা না, এর মানে ঘটনাটা ঘটে না, এটা হচ্ছে আনরিয়েল। তারপরে দেখেন আমাদের পরের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে ইফ আই ভি, এখানে লেখা আছে ওয়ার এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন দ্য স্কাই। তো দেখেন ইফ এর পরে এইখানে ব্যাপারটা হচ্ছে বি আছে লেখা, এখানে বি। তাহলে আমরা জানি টু বি ভার্ব কোনগুলো, মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো আরো আছে, তো এগুলো আমরা বেশি ব্যবহার করি। তারপরে দেখেন এখন এখানে মূলত আমাদের তো পাস্ট, তো পাস্ট হইলে আমাদের কি বসাইতে হবে, ওয়াজ অথবা ওয়্যার। তো আমরা জানি যে ইফ থাকলে আয়ের পরে ওয়াজ বসে, আয়ের পরে কি বসবে, ওয়্যার। তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি বাকি হতাম আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। দেখেন এটা কিন্তু দেখেন এইখানে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার, কিন্তু পরে কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখানে উডের পরে কিন্তু হ্যাভ, তারপরে বি থ্রি। আমরা যে লাস্ট স্ট্রাকচারটা দেখেছিলাম ওখানে কিন্তু আপনার এটা ছিল যে প্রথমে সেকেন্ড কন্ডিশনাল, তারপরে থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল নামে পরিচিত। এবং এটা কিন্তু আপনি দেখেন রাজশাহী ইউনিভার্সিটি 14 নং পনেরো সেশনে আসা কোশ্চেন। এর মানে আপনি এটা মাথায় রাখবেন। এবং একটা ব্যাপার হলো যদি এইখানে সেকেন্ড এবং ওখানে থার্ড থাকে তাহলে এইখানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওয়ারই থাকবে, অন্য কিছু থাকে না নরমালি। তো এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল ব্যাপার। তাহলে আমরা যদি একদম মানে সারমর্মটা বলি সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এক অংশ দেবে পাস্ট ইনডিফিনিট, ওর পরের যে অংশটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে বিয়ন, তারপরে এক্সটেনশন। আপনি এই অনুযায়ী মূলত অ্যান্সারটা করতে হবে। তারপরে দেখেন আমরা যে কন্ডিশনাল কথা বলবো সর্বশেষ কন্ডিশন সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল অর ইম্পসিবল কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল অথবা অবাস্তব কন্ডিশনাল এটা মূলত ঘটেই নাই। তো সেটা স্ট্রাকচারটা কি, আমরা যদি স্ট্রাকচারটা দেখি প্রথমে দেখে লেখা আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। এর মানে ইফ শুরুতে থাকবে, এরপরে কি থাকবে, পাস্ট পারফেক্ট থাকবে। তো পাস্ট পারফেক্টের গঠনটা আমরা কিন্তু জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট লেখা আছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে পরের অংশ কি হবে, পরের অংশ সাবজেক্ট প্লাস, এখানে প্লাস হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন। এর মানে দেখেন প্রথম স্ট্রাকচার হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেটা থার্ড কন্ডিশনাল, এবং পাস্ট পারফেক্টের পরের অংশ কি হবে, পরের অংশ হচ্ছে মূলত সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে হেড। এবং আমরা জানি উড হ্যাভ মাইট হ্যাভ, এরপরে ভার্বের থ্রি বসে, যে ভার্ব থ্রি, এরপরে এক্সটেনশন। তারপর দেখেন অর, আমরা যদি অর ওই পরের যে অথবা দিয়ে থাকতে পারে সেটা হচ্ছে পরের যে ইয়াটা আছে, অংশটা আছে সেটা মূলত আগে চলে আসতে পারে, তারপরে মাঝখানে ইফ থাকতে পারে, তারপরে পাস্ট পারফেক্টটা পরে চলে যেতে পারে। যেমন এখানে দেখেন সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন, এটা পরেরটা আগে চলে আসছে, মাঝখানে আপনার ইফ থাকতে পারে, তারপরেটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট যেটা প্রথমে ছিল সেটা কি শেষে চলে যেতে পারে। তারপরে দেখেন আরেকটা স্ট্রাকচার আমরা আসতে পারি, এটা এইভাবে পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে হেড সেন্টেন্সের শুরুতে থাকতে পারে। আমরা কিন্তু প্রথমে বলেছি যে হেড সেন্টেন্সের শুরুতে থাকলে সেটা কন্ডিশনাল সেন্টেন্সের মানে ন্যায় আচরণ করতে পারে। যেমন দেখেন এখানে হেড, মূলত আসলে ব্যাপারটা কি, এই যে আমাদের যে পাস্ট পারফেক্টের গঠনটা কি, হেড আছে, হেডটা শুরুতে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভিতরে, তারপরে অবজেক্ট। এই মানে হেড যদি শুরুতে চলে আসে তাহলে হেড শুরুতে থাকবে, তারপর সাবজেক্ট, তারপর বি থ্রি। এরপরে দেখেন পরের অংশ কিন্তু সেম, এই অংশটার মতোই, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, তারপর হেড, তারপর বি থ্রি, তারপর এক্সটেনশন। তো এইভাবে আপনার এই তিনভাবে আপনার থার্ড কন্ডিশনটা আসতে পারে। তাহলে প্রথমে ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে এরপরে আপনি সাবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন, এইভাবে একভাবে আসতে পারে। আবার ইফ যদি মাঝে থাকে তাহলে পরের অংশটা মানে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হেড প্লাস বি থ্রি, এটা আগে চলে আসতে পারে, মাঝখানে ইফ থাকতে পারে, এবং ইফ এর পরে পাস্ট পারফেক্ট থাকতে পারে। এছাড়া আপনার আরেকবার আসতে পারে হেড সেন্টেন্সের শুরুতে থাকতে পারে। তাহলে হেড যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস আপনার বি থ্রি প্লাস অবজেক্ট, তারপরের অংশ সাবজেক্ট প্লাস উড কুড মাইট হ্যাভ প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন। তো আমরা উদাহরণ মতো ব্যাপারটা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো দেখেন এখানে প্যারাডাইম শব্দের একটা উদাহরণ, এখানে দেখেন লেখা আছে ইফ ইউ হ্যাড সল্ট মাই হেল্প। দেখেন এইখানে ইফ এর পরে আমরা বলছিলাম যে ইফ এর পরে পাস্ট পারফেক্ট থাকে,
তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন বলতে পারেন। তাহলে এখানে সর্ট হচ্ছে বি3, সর্ট মূলত সিক থেকে আসছে, সিক অর্থ খোঁজা। তাহলে সর্ট মানে হচ্ছে মানে আপনার এই সিক হচ্ছে সর্টের সর্ট হচ্ছে মূলত সিকের বি3। তো ইফ ইউ হ্যাড সর্ট মাই হেল্প মানে যদি তোমার মানে আমার সাহায্য যদি তোমার দরকার লাগতো, তাহলে ইউ ড্যাশ। তো আমরা জানি প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশে মূলত সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বিয়ন বসে, সরি বি3 বসে। তাহলে এখানে ইউ এর পরে আপনি দেখেন এই যে ইউ উড হ্যাভ বসিয়েছি, তারপরে বি3 এই গড এর বি3 মূলত গড, এই গড এর বিয়ন হচ্ছে গেট, এটার পাস্ট গড এবং এটার পাস্ট পার্টিসিপল গড অথবা গটেন বলে, বাট গটেন এখনকার সময় বেশি ইউজ হয় না, গটের গড হচ্ছে বি3 হিসেবে ইউজ করে। তাহলে দেখেন ইফ ইউ হ্যাড সর্ট মাই হেল্প যদি তুমি আমার সাহায্য খুঁজতে বা সাহায্যের দরকার লাগতো, ইউ কুড হ্যাভ গট আউট ডেঞ্জার ইজিলি তাহলে তুমি এই তোমার যে বিপদে পড়ছিল এটা থেকে সহজেই তুমি কি পেয়ে যাবে মানে মুক্তি পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা 2 নাম্বার দেখি, যেমন আপনি দেখেন প্রথম শুরুতেই কিন্তু আমরা হেড থাকতে পারে, আমরা কিন্তু বলেছিলাম শুরুতে হেড থাকতে পারে। তাহলে শুরুতে হেড থাকলে তারপরেরটা কিন্তু পরের অংশ কিন্তু সেম, যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ, তারপরে হচ্ছে বি3, তারপরে হচ্ছে এক্সটেনশন। তাহলে হ্যাড আই আর্নড এনাফ মানি মানে যদি আমার প্রচুর পরিমাণ টাকা থাকতো, পর্যাপ্ত টাকা থাকতো, তাহলে আই তারপর ড্যাশ এনাফ মানি। তাহলে দেখেন এইখানে তাহলে প্রথম অংশ হচ্ছে হেড দিয়ে শুরুতে থাকবে পাস্ট পারফেক্টের, তারপর অংশ সাবজেক্ট প্লাস উড অথবা মাইট, তারপর হ্যাভ, তারপরে বি3। তাহলে এখানে লিখছি আই কুড তারপর হ্যাভ, তারপর হেল্পের ভিতরে হচ্ছে হেল্পড। তাহলে হ্যাড আই আর্নড এনাফ মানি যদি আমি প্রচুর টাকা বা পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারতাম, আই কুড হ্যাভ হেল্প এনাফ মানি তাহলে আমি যদি টাকা বেশি ইনকাম করতে পারি তাহলে আমি বেশি দান করতাম, বেশি টাকা দান করতাম এই অর্থে। তারপর দেখেন আমরা 3 নাম্বার যে এক্সাম্পলটা সেটা হচ্ছে দেখেন ইফ আই হ্যাড বিন হাংরি যদি আমি হাংরি থাকতাম, আই ড্যাশ লাঞ্চ ইন টাইম তাহলে সঠিক টাইমে আমি লাঞ্চ করতাম ইন টাইমে। আমি হাংরি না, আমি মানে কাজটা করি নাই, এর মানে আসলে এটা ইম্পসিবল। তাহলে দেখেন ইফ এর পর আমরা যদি পাস্ট পারফেক্ট, তাহলে ইফ প্লাস এই যে সাবজেক্ট প্লাস এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। তো এই বিন হচ্ছে মূলত কি, এই বিন কিন্তু আপনার এম ইজ আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে বি3। এর মানে ইফ আই হ্যাড বিন হাংরি আই, তাহলে এরপরে আপনি কি দিবেন উড অথবা কুড অথবা মাইট, তারপরে হ্যাভ, তারপরে বি3, তারপরে এক্সটেনশন। যেমন দেখেন এখানে উড হ্যাভ, আর এই হ্যাভের বি3 কি, হ্যাভের বি3 মূলত হচ্ছে হ্যাড, হ্যাভ এবং হ্যাজ এটার বি3 মূলত কি হ্যাড। তাহলে ইফ আই হ্যাড বিন হাংরি আমি যদি হাংরি হতাম, আই উড হ্যাভ হ্যাড, এখানে হ্যাড মূলত খাওয়া, খাওয়া অর্থে বুঝিয়েছে, আই উড হ্যাভ হ্যাড লাঞ্চ ইন টাইম তাহলে সঠিক টাইমে লাঞ্চ করতাম। আমি আসলে এই ঘটনাটা ঘটাই নাই, এর মানে এই কাজটা হয় নাই, মানে এটা অবাস্তব। তারপরে দেখেন এখানে আমরা আরো 2টা এক্সাম্পল দিয়ে আরো ব্যাপারটা ক্যালকুলেশনটা আরো ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে দেখেন এখানে প্রথমে লেখা আছে আই উড হ্যাভ মেড ইউ, তাহলে প্রথমেই কিন্তু দেখেন লেখা আছে আই উড হ্যাভ মেড ইউ, এটা কি, এটা হচ্ছে মূলত আপনার ইউ প্রোভাইডেড দ্যাট। দেখেন এখানে প্রোভাইডেড দ্যাট মাঝখানে চলে আসছে, তো মাঝখানে চলে আসলে আমরা জানি পর যদি ইফ আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে ইফ থাকতে পারে, আনলেস থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, প্রোভাইডিং দ্যাট থাকতে পারে, হেড বাক্যের শুরুতে থাকতে পারে। তো এগুলো শুরুতে না থেকে যদি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং এর মাঝখানে থাকে তাহলে পরের অংশটা দেখেন এখানে আগে চলে আসছে। আমরা পরের স্ট্রাকচারটা দেখেছিলাম যে থার্ড কন্ডিশনের পরের অংশ হয় মূলত সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট অথবা প্লাস হেড প্লাস বি3। ঠিক সেম দেখেন সাবজেক্ট প্লাস উড হ্যাভ, এর মানে উডের পরে হ্যাভ, তারপরে বি3 হচ্ছে মেড। তাহলে আই উড হ্যাভ মেড ইউ আমি তোমার সাথে কি করতাম সাক্ষাৎ করতাম, প্রোভাইডেড দ্যাট এখানে মূলত শর্ত বুঝাইছে, কোন শর্তে, দা ওয়েদার এখানে লিখেছে বি। তাহলে দেখেন আমরা কিন্তু যে এই আগের অংশের যদি আমরা এখানে উড হ্যাভ মাইট হ্যাভ পাইছি, এর মানে পরের অংশ মূলত পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্টের পরে হেড হবে, তারপরে বি3 হবে। তাহলে দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে দা ওয়েদার, এরপরে একটা হেড, আর এই বি এর বি3 কি বিন। তাহলে যদি আবহাওয়াটা ভালো থাকতো তাহলে আমি তোমার সাথে কি করতাম সাক্ষাৎ করতাম। এখানে প্রোভাইডেড দ্যাট মূলত শর্ত অর্থে ইউজ করেছে, এটা আপনি ইন্টারমিডিয়েট স্পেশাল অর্ডার ফেজে পাবেন প্রোভাইডেড দ্যাট। তারপরে দেখেন আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল মানে দেখেন এখানে মূলত ইফের পরে কি আছে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের পরে দেখেন
তাহলে আমরা পরের অংশ কি জানি, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস এক্সটেনশন। তাহলে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভারটা আরো বেশি সচেতন থাকতো, দ্য অ্যাক্সিডেন্ট ড্যাশ, দেখেন এখানে অ্যান্সারটা লিখেছিল, আমরা জানি প্রথম অংশে পাস্ট পার্ট দিলে পরের অংশ কি হবে, উড হ্যাভ অথবা কুড অথবা মাইট হ্যাভ। তাহলে আমরা প্রথমে লিখেছি উড হ্যাভ, তাহলে দ্য অ্যাক্সিডেন্ট উড হ্যাভ। এরপরে দেখেন আমরা লিখেছি বি3, তারপরে হচ্ছে এখানে বিন, তারপরে হচ্ছে অ্যাবার্টেড। এখন বলতে পারেন যে আমরা তো স্ট্রাকচারটা পাইছি সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে ভার্বের 3। তাহলে এই অনুযায়ী উড হ্যাভ বসাইছি, তারপরে অ্যাবার্টেড, ভার্বের 3 হচ্ছে অ্যাবার্টেড। এখানে কিন্তু বিন নতুন করে আসছে, তো এইটা কেন হয়েছে দেখেন, এটা একটু মাথায় রাখতে হবে যে এইখানে পরের অংশটা কি, দ্য অ্যাক্সিডেন্ট অ্যাবার্টেড। অ্যাবার্ট মূলত হচ্ছে প্রতিহত করা যাইতো বা রক্ষা করা যাইতো। তাহলে দেখেন অ্যাক্সিডেন্ট, এইখানে বারটাকে অ্যাবার্ট, অ্যাবার্ট মানে কি, প্রতিহত করা বা রক্ষা করা। এখন এখানে সাবজেক্টকে দ্য অ্যাক্সিডেন্ট, এখন ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্ট কি নিজে নিজে প্রতিহত করা যায়, অ্যাক্সিডেন্ট প্রতিহত রক্ষা করবে কে, মূলত ড্রাইভার। এর মানে এইখানে ভার্বের যে কাজটা সেটাই কিন্তু সাবজেক্ট করতে পারতেছে না, এই কারণে এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে উড হ্যাভ থাকলে এরপরে মূলত বিন হয়, তো এই অর্থে মূলত এখানে বিন বসেছে প্যাসিভ ভয়েসের অর্থে। যদি এটা অ্যাক্টিভ থাকতো তাহলে বিন না বসলে উড হ্যাভ অ্যাবার্টেড বসতো। যেহেতু এটা প্যাসিভ, তাহলে উড হ্যাভ এর পরে মূলত আমাদের কি বসাইতে হবে, একটা বিন বসাইতে হবে। তো এটা কিন্তু আপনার প্রথমে আপনার যদি অ্যাডমিশনের কোশ্চেন আসে, আপনি দেখবেন হয়তো প্রথম অপশনটাই উড হ্যাভ অ্যাবার্টেড থাকবে, তো আপনি তো বলছেন যে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ, তারপরে বি3 বসে আপনি তো প্রথমটা দেখে অ্যান্সার রেডি করে ফেলবেন। তখন হয়তো আপনি বাড়িতে এসে বলবেন যে অন্য কোনোটা না হলে ওইটা হবে। কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে উড হ্যাভ এর পরে বিন বসাইছি কেন, কারণ এখানে যে সাবজেক্ট যে আছে, সাবজেক্ট যে কাজটা করবে অ্যাবার্ট মানে রক্ষা করবে, এই রক্ষা করার কাজটা অ্যাক্সিডেন্ট করে না, রক্ষা করার কাজটা এখানে মূলত কে করবে, ড্রাইভার। এই সাবজেক্ট তো এইখানে সাবজেক্ট তো ড্রাইভার না। এটা কিন্তু দেখেন এই যে যখন ইউনিভার্সিটি 11-12-তে আসার কোশ্চেন, এবং এটা গুচ্ছতে লাস্ট আপনার গুচ্ছতে কিন্তু এইরকম একটা কোশ্চেন আসছিল আপনার প্যাসিভ ভয়েস দিয়ে একটা কন্ডিশনালের। তো এই হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো আমরা যদি এই ব্যাপারটা একটু এখন ফাইনালি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, তো কন্ডিশনাল আমরা জানি 4টা প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা কি, প্রথমে ইফ, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। এবং ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি, প্রথমে যদি আপনি ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট পান, তারপরের অংশে আপনি ফিউচার ইনডিফিনিট হতে পারে, অথবা সাবজেক্টের পরে আপনারা বসাইতে পারেন মে অথবা ক্যান অথবা হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট, এরপরে বিয়ন্ড। তারপর আমরা সেকেন্ড কন্ডিশনালে আসি। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে আপনি যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট পান, তাহলে পরের অংশে আপনি সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপরে বিয়ন্ড, তারপরে এক্সটেনশন হতে পারে। এরপর সেকেন্ড কন্ডিশনাল কিন্তু ওয়ার দিয়েও শুরু হতে পারে। তারপরে থার্ড কন্ডিশনাল, ইফ এর পরে যদি আপনি পাস্ট পারফেক্ট পান, তাহলে পরের অংশ আপনি সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস বি3 প্লাস এক্সটেনশন। তো আপনি যদি একদম শর্টকাটে বলেন, চিন্তা বলেন, যদি আপনার ইফের পরে মানে প্রথম অংশে যদি ইফের যে ক্লোজটা আছে এই ক্লোজ যদি আপনি বি1 পান, তাহলে এটা মোটামুটি বোঝা যায় ফার্স্ট কন্ডিশনাল। যদি ইফের পরে যে প্রথম যে বারটা সেটা যদি বি2 পান মানে পাস্ট, এর মানে এটা বোঝা যায় সেকেন্ড কন্ডিশনাল। তারপরে যদি আপনি ইফের পরে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে যদি হ্যাড প্লাস ভার্ব 3 পান, তাহলে বোঝা যাবে এটা মোটামুটি বলা যায় থার্ড কন্ডিশনাল।